শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পুনঃভর্তি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী। এবং কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরেই শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। প্রায় 70টির মতো সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর দেখতে যেন না হয়। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যেই মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের, এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সারা দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী আরও বলেন, 7 কলেজের বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করেছে কিনা একটি কমিটি করে সেটি পর্যালোচনায় আনা হচ্ছে। এছাড়া গত বছর বন্ধ থাকা 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আসলে এই যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই। যেহেতু আপনি দেখেছেন, আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবে এই কমপ্লেইনগুলো নেবার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিষয়ে মন্তব্য করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে তিনি আরও বলেন,
ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি একটি স্পর্শকাতর বিষয়। বিষয়টি যেহেতু বিকাশমান, এ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। এ সময় তিনি এ বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি না করার আহ্বান জানান। বাজার পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, লেবুর দামের ক্ষেত্রে 2-3 দিন কিছু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নিয়েছে। এ সময় চাঁদাবাজি বন্ধে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে আশ্বাস নয়, কাজ করে দেখাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করব। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। সকালে এ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। বলেন, অমর একুশে বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবেলা করা হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কিনা সে বিষয়ে সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। প্রতিবারের ন্যায় এবারও বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিধায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যাবে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে বারবার চাপা দেওয়া হচ্ছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা এর সহযোগী, কোন দেশ এর মদতদাতা, এর সব কিছুই জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্পই নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন। এমনটাই মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় সুবাড্ডা খাল পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কর্মসূচির মাধ্যমে যে মহা বিপ্লব ঘটিয়েছিলেন, বর্তমান সরকারের খাল খনন উদ্যোগেই তার ধারাবাহিকতা। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় খাল খনন কার্যক্রম টেকসইকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন পানি সম্পদ মন্ত্রী। পরিদর্শনকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী ML সৈকত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবাড্ডা খাল সবচেয়ে জনগুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সে অনুযায়ী আমরা আজকে এই খাল যে পুনঃখননটা হচ্ছে, এটা একটা চলমান প্রজেক্ট। এটা আমরা দেখতে এসেছি। এটা প্রথম পেজটা শেষ হতে ডিসেম্বর মাস লাগবে। তবে এটার যে বেনিফিট আমরা যেটা নিতে পারবো, সেটা হলো আসল। এই বেনিফিটটা নিতে গেলেও কিছু চ্যালেঞ্জ আছে। এই কাজগুলো আমরা আমাদের যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সমন্বয় করব এবং এলাকাবাসীর প্রয়োজনে আমরা খুব দ্রুত চেষ্টা করছি যে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অ্যাড করে আমরা যেন পাশে ড্রেনের ব্যবস্থা বা সুয়ারেজ লাইনের ব্যবস্থা আমরা করে দিতে পারি। 1.5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ঢাকা আগরতলা কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়্যাল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্ত পথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সাব ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, গতকাল চালক এবং স্টাফ সহ 9 জন যাত্রী নিয়ে বাসটি ইমিগ্রেশনে যায়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত 20 ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে যায় এবং 21 ফেব্রুয়ারি পুনরায় বাংলাদেশে ফিরে আসে। এদিকে 2024 সালের 5 আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এই বাস সার্ভিস বন্ধ ছিল। যশোরের সদর উপজেলার দরগা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে 582 গ্রাম ওজনের 5 পিস স্বর্ণের বার সহ আব্দুর রৌফ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর আটক আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক সংবাদ। সংঘাত এড়াতে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা পাওয়ার অধিকার ইরানের জনগণের আছে বলেও মন্তব্য করেন আরাগচি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে আবারও তেহরানের প্রতি যুদ্ধাত্মক সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ওমানের মধ্যস্থতায় আজ জেনেভায় ওয়াশিংটন তেহরানের মধ্যে 3য় দফার আলোচনা চলছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়েকে সুপার 8-এ তোলার পথে বড় অবদান রেখে পুরস্কৃত হয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। সংক্ষিপ্ত ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেও বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ জায়গা ধরে রেখেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে এমন তথ্য উঠে এসেছে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। 21 ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন প্রোটিয়া বোলার করবিন বোস। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বকাপে ধুঁকতে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের মামলায় বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। অভিযোগ অস্বীকার করে হাকিমি জানিয়েছেন তিনি সত্য প্রকাশ্যে আসার অপেক্ষায় আছেন। 2023 সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক 24 বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই তারকা ফুটবলারের বিরুদ্ধে। অভিযোগের পর 2023 সালের মার্চে ফরাসি বিচার ব্যবস্থার অধীনে হাকিমের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনার 3 বছর পর বিচারকার্য শুরুর নির্দেশ দিলেন আদালত। এ বিষয়ে নিশ্চিত করে ফরাসি সংবাদ মাধ্যমকে হাকিমের আইনজীবী ফ্যানি কলিন ও প্যারিসের উপশহর নতের প্রসিকিউটর জানিয়েছেন মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হাকিমি লিখেছেন, আমি শান্তভাবে বিচারের অপেক্ষায় আছি, যেখানে সত্য প্রকাশ্যে আসবে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। পুনঃভর্তি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী। এবং কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।